নমস্কার, সাফ কথা আপনাদের সকলকে স্বাগত। আজকে সাফ কথার বিষয়বস্তু আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন, লক্ষ্য দিশপুর। হ্যাঁ, লক্ষ্য দিশপুর, কারণ আপনারা জানেন বিরোধীদের পক্ষ থেকে যেমন করে একের পর এক প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে, ঠিক তেমনইভাবে আজ কিন্তু পুরো সম্পূর্ণ প্রার্থী তালিকায় বলা যায় বিজেপি অর্থাৎ 89 জনের মধ্যে 88 জনের প্রার্থী তালিকা তারা প্রকাশ করে দিয়েছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে একদম একটা কথা তো স্পষ্ট হয়ে গেছে যে অসম বিজেপির যুদ্ধংদেহী প্রস্তুতির যে প্রার্থী তালিকা সেটা কিন্তু একেবারে স্পষ্ট। বিজেপির এই প্রার্থী তালিকায় চমক নাকি শুধুই রণকৌশল, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। নাকি এই প্রার্থী তালিকার পর কতটা শক্তিশালী হয়েছে বিজেপি, অর্থাৎ এই যে প্রার্থী তালিকা, নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি কিছু যুব প্রার্থীকে, কিছু মহিলা প্রার্থীকেও আমরা দেখতে পাচ্ছি, এবং কিছু কিছু মন্ত্রী এবং বিধায়কের নাম কিন্তু সে প্রার্থী তালিকা থেকে বাদ গেছে। এবং সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং সে জায়গায় দাঁড়িয়ে এবারে আরও একটি প্রশ্ন উঠছে যে বিজেপির প্রার্থী তালিকায় কতটা চাপের মুখে বিরোধীরা, কি বলছেন লামডিং হোজা এবং বরাকের আমজনতা, সেটাও আমরা জানবো। এবং পাশাপাশি আমরা যারা রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন আমাদের সঙ্গে, বিশিষ্ট অতিথিরা রয়েছেন, তাদের মতামতও কিন্তু আজকে আমরা জানবো। তবে আজকের দিনের সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে যে শাসক দলের তরফ থেকে এই 88 জনের প্রার্থী তালিকা আগামী বিধানসভা নির্বাচনে ঠিক কতটা প্রভাব ফেলবে, কতটা বাজিবাদ করতে পারবে। এবং পাশাপাশি যেহেতু বিরোধীদেরও, যদি আমরা বলি কংগ্রেসের কথা, কংগ্রেসের কিন্তু একেবারে দুটি প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে, এআইডিএফ এর তরফ থেকেও দুটি প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে। এবং লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনে, সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে। আজকে আমরা শুধু বিজেপির প্রার্থী তালিকায় ঠিক কি কি রদবদল হয়েছে সেগুলো নিয়ে তো আলোচনা করব, পাশাপাশি আম জনতা কি বলছে বিজেপির এই প্রার্থী তালিকায়। কারণ আমরা জানি গত 2016 সাল যদি বলি, 2021 সাল যদি বলি, আমরা দেখেছি বিজেপির যে জয় এবং সেই জয়ের পাশাপাশি এবারের 2026-এর বিধানসভা নির্বাচন কতটা কাজে আসবে এই প্রার্থী তালিকায়, এবং কত দূর এগোবে এই প্রার্থী তালিকা, এবং কতটা নিশ্চিত ফলাফল আনতে পারবে বিজেপি, সেটাও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ যেই প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। কারণ সেই প্রার্থী তালিকায় একাধিক নতুন মুখ দেখা যাচ্ছে, চমক রয়েছে সেই প্রার্থী তালিকায়। এবং ইতিমধ্যেই এই প্রার্থী তালিকা নিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে, কারণ বহু বিধায়কের নাম বাদ গেছে, বহু মন্ত্রীর নাম বাদ গেছে, পাশাপাশি বহু নতুন মুখেরও এন্ট্রি হয়েছে। আমরা যদি বলি প্রদ্যুৎ বরদলের কথা, একদিন আগে তিনি বিজেপি জয়েন করেছেন এবং জয়েন করার সঙ্গে সঙ্গে তিনি পেয়ে গেছেন দিশপুর কেন্দ্র। এবং পাশাপাশি আমরা যদি ভূপেন বরার কথা বলি, তিনিও কিছুদিন আগে জয়েন করেছেন বিজেপি, তিনিও পেয়ে গেছেন প্রার্থী। এবং পাশাপাশি আমরা কমলাক্ষদী পুরকায়স্থের কথা যদি বলি, তিনিও পেয়ে গেছেন দলের টিকিট। অর্থাৎ সবকিছু মিলিয়ে কিন্তু আজকের এই আলোচনার বিষয় হচ্ছে যে এই 88 জনের ভাগ্য আগামী দিনে কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন, আমি পরিচয় করিয়ে দিব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্টুডিওতে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বদীপ ভট্টাচার্য এবং রয়েছেন আইনজীবী শুভ্রজ্যোতি সরকার। দুজনকে আমি স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় লক্ষ্য দিশপুর। আমি প্রথমে যাব বিশ্বদীপ বাবুর কাছে। বিশ্বদীপ বাবু, এই যে আজকের এই প্রার্থী তালিকা, কি মনে হচ্ছে এই প্রার্থী তালিকায় 2026-এর নির্বাচনে বিজেপি কতটা বাজিমাত করতে পারবে? প্রথমে আমি জিজ্ঞেস করবো এই প্রশ্ন। 2026-এর বিধানসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এখন খুবই শক্তিশালী দল হিসাবে গণ্য হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখুন যে প্রার্থীদের তালিকা আজকে পাবলিশ হয়েছে, সেখানে কিছুটা দেখুন কূটনৈতিক, যেটা রাজনীতিতে যেটা কূটনৈতিক সম্পর্ক, যার জন্যে কংগ্রেস মুক্ত ভারত মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন, সেটার পুরো যে জিনিসটা আজকে আমরা অসমে দেখতে পাচ্ছি, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শক্তিশালী বিজেপি পুরো কংগ্রেস মুক্ত অসম এবং ভালো অসমের উন্নয়নের জন্যে সেই প্রার্থিত্ব তালিকাটা তৈরি করা হয়েছে, যেটা দিল্লির শীর্ষ নেতৃত্বের নির্দেশে। এখন কথাটা হচ্ছে কিছু ভেরি সিনিয়র পার্টি ওয়ার্কার্স, তাদেরও কিছু ক্ষোভ রয়েছে, তাদেরটা যদি দেখা হতো ভালো হতো। কিন্তু নেতৃত্বের ব্যাপারে যখন ক্যান্ডিডেট সিলেকশন হয়, সেখানে শীর্ষ নেতৃত্বের কাছে অসমের যত পাবলিক সেবা, জনসেবায় যে যথেষ্ট
মূল্যবান নেতার নামটাই উঠে আসে। এখন দেখা যাচ্ছে যে যেখানে জনসেবায় যারা সবচেয়ে বেশি টিম ওয়ার্ক সবচেয়ে বেশি করেছে, প্রতিটা জনগণের কাছে যারা সবচেয়ে বেশি যোগাযোগ রেখেছে এবং তাদের রেসপন্স টাই শীর্ষ নেতৃত্ব মেনে নিয়েছে, সেই জায়গায় তাকিয়ে দেখা যাচ্ছে কিছু জায়গায় কিছু ক্ষোভ হবে, অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হবে, এটা সত্যি কথা। তথাপিও ভারতীয় জনতা পার্টির যে 26শে নির্বাচনে অতি উৎফুল্লিতভাবে অতি শক্তিশালীভাবে বিজয়ী হবে, এটাই আমি দেখতে পাচ্ছি। যদিও কিছু ক্ষোভ থাকবে, সেটাকে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক ক্ষেত্রে যারা আছেন তারা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন বলে আশা করছি। সুব্রতী, তোমার কাছে যাবো। সুব্রতী, নতুন মুখ কিছু দেখা গেছে, খেয়াল করেছো পুরো প্রার্থী তালিকায়, কি বলবে? না দেখো, আগের দাদা যে কথাটা বললেন যে অ্যান্টি ইনকামবেন্সি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভাবি যে বর্তমান আসামে অ্যান্টি ইনকামবেন্সি বা বিরোধী দলের যে শক্তি সেসব বলে কিছু নেই। কারণ বর্তমান আসামের যে পরিস্থিতি আছে সেখানে বিরোধী শক্তি তো জিরো হয়ে গেছে। এবং এছাড়াও যদি আমরা দেখি যে ভারতীয় জনতা পার্টি হচ্ছে গিয়ে একটা ক্যাডার বেস সংগঠন, যার ভিত্তি খুব মজবুত, একদম পৃষ্ঠা প্রমুখ থেকে আরম্ভ করে আপনি যদি বুথ কমিটি দেখেন, মন্ডল কমিটি দেখেন, প্রত্যেকটা জিনিসই খুব সিস্টেমেটিক ওয়াইজ। তার জন্য সেখানে অ্যান্টি ইনকামবেন্সি বলুন আর অন্য জায়গার প্রার্থী বহিরাগত যেসব প্রার্থীদেরকে বহিরাগত বলা হচ্ছে সেটাও কোনো ফ্যাক্টর হবে না। কারণ একদম ভোটার লিস্টের এক এক পাতার এক একজনকে ইনচার্জ বানিয়ে যেখানে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং প্রত্যেক বুথের যে মিটিং হচ্ছে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে, সেগুলো খুব ক্রনোলজিক্যালি খুব সুন্দরভাবে কাজ করা হয়, যার দরুন এই অ্যান্টি ইনকামবেন্সি আসামে সম্ভব নেই। এবং বিরোধীরা যে কথাগুলো বলছে সেগুলো কারণ সেভাবে বিরোধী কোনো দল আসামে নেই। কারণ যারাই আজ সরকারে রয়েছে বা ইন্ডিয়ার যারা পার্টি রয়েছে তারা প্রত্যেকটাই সাকসেসফুল পার্টি, এবং সেখানে দাঁড়িয়ে বিরোধী শক্তি সর্বোচ্চ আমি ভাববো 10 থেকে 12টা সিটের বেশি ওনারা বর্তমান সময় দাঁড়িয়ে ওনারা এর থেকে বেশি জেতার কোনো সম্ভাবনা নেই। এবং এই যে 10 থেকে 12টা যে সংখ্যা আমি বললাম সেগুলো হচ্ছে কি ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, সেগুলো অঞ্চলে ধরুন পরম্পরাগতভাবে ভারতীয় জনতা পার্টি কখনই সেখানে জিতবে না। আর একটা জিনিস আমরা বলতে চাচ্ছি যে এবার যে প্রার্থী তালিকা আমরা দেখতে পেয়েছি সেখানে আমরা বহুত নতুন মুখকে দেখতে পেয়েছি, আবার বহুত সিনিয়রদেরকেও বসানো হয়েছে। দেখুন, দিস ইজ কল পলিটিক্স। এখানে যদি সব সময় যদি যে আমি সিনিয়র, আমি যদি আমাকে টিকিট দিতে হবে সেভাবে যদি কেউ বসে থাকে সেটা হয় না, এটা একটা ধারাবাহিক। একেবারে সুব্রততে আমরা দেখেছি, আমরা যদি হোজাইয়ের কথা বলি, হোজাইতে কিন্তু একটা চেঞ্জ হয়েছে। না, হোজাই চেঞ্জ বর্তমান যে বিধায়ক রামকৃষ্ণ ঘোষের জায়গায় এবারে টিকিট দেওয়া হয়েছে শিলাদিত্য দেবকে, এবং তার বিরুদ্ধে এবারে মাঠে নামবে কংগ্রেসের ঝিলি চৌধুরী। আমি একটু হোজাইতে চলে যাব, হোজাইয়ের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, আজ যে 88 জনের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে সেখানে হোজাই কেন্দ্রে কিন্তু একটা চেঞ্জেস এসেছে, হোজাই পরিবর্তন এসেছে, রামকৃষ্ণ ঘোষের জায়গায় শিলাদিত্য দেব। কেন এই চেঞ্জেস বলে মনে করছে বিজেপি দলের বাকি কর্মী সমর্থকরা? আম জনতারা কি বলছেন, যদি একটু তাদের মতামত জানা যায় এই মুহূর্তে। নিশ্চিতভাবে রূপা, আমি কিছু কথা জানার চেষ্টা করবো। যেহেতু দেখা গেছে এবার প্রেক্ষাপটটা দেখতে গেলে এক ধরনের, আমি বলে রাখি যে হোজাই জেলায় যে দুটি সমষ্টি রয়েছে, লামডিং সমষ্টিতে পুনরায় শিবু মিশ্রকে প্রার্থিত্ব দেওয়া হচ্ছে, হোজাই সমষ্টিতে এবার শিলাদিত্য দেবকে পুনরায় প্রার্থিত্ব দেওয়া হয়েছে, আর বিধায়ক রামকৃষ্ণ ঘোষের যে প্রার্থিত্ব এবার কর্তন করা হয়েছে। আমি আপনার কাছে আসছি, এই যে রামকৃষ্ণ হোজাই জেলা বা আপনাদের লামডিং সমষ্টির যে প্রার্থী দিয়েছে, কিভাবে দেখছেন বিষয়টি? কত ভোটে জিতবেন বা বিষয়টি কিভাবে দেখছেন আপনারা? বিপুল ভোটে জিতবেন, কারণ আমাদের লামডিং সমষ্টিতে লঙ্কা মন্ডলটি অন্তর্ভুক্ত ছিল না। যে আফটার ডিলিমিটেশনের পরে আমাদের লামডিং সমষ্টি লঙ্কা মন্ডল আগে হুজাইতে ছিল, এখন লঙ্কা মন্ডল লামডিং সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছেন। সেই জন্য আমরা আশাবাদী যে আমাদের যে তৃতীয়বারের জন্য শিবু মিশ্র মহোদয় টিকিট পেয়েছেন। আমি লামডিং এর বিষয়ে পরে যাব, আমি লামডিং এর বিষয়ে পরে যাব। আমি হোজাইয়ের প্রেক্ষাপটটা একটু জানতে চাইবো, কারণ হোজাই কেন্দ্রে এবারে পরিবর্তন হয়েছে, কেন রামকৃষ্ণ ঘোষকে সরিয়ে শিলাদিত্য দেবকে দেওয়া হয়েছে, এই একটি বড় প্রশ্ন। পাশাপাশি শিলাদিত্য দেবকে যে দেওয়া হয়েছে কতটা আশ্বস্ত দলের কর্মী সমর্থকরা, তারা কি বলছেন? আমি হোজাইয়ের প্রেক্ষাপটটা একটু জানতে চাইবো। আমি
আরেকটি কথা আপনাকে বলি যে হুজাই জেলা যে একজন রানিং বিধায়ককে কর্তন করে আরেকজন বিধায়ককে টিকিট দেওয়া হয়েছে, কিভাবে দেখছেন উনি জয়ী হবেন, বা আপনারা দলীয় হিসেবে বিষয়টি কিভাবে দেখছেন? নিশ্চয়ই জয়ী হবেন, কারণ উনি 2016তেও হুজাই সমষ্টি থেকে টিকিট পেয়েছিলেন, তখনও উনি জয়ী হয়েছেন। এখনো আস্থা আছে আমাদের কার্যকর্তা এবং জনসাধারণের উপর, উনি আবার বিধায়ক হয়ে আসবেন হুজাই সমষ্টির থেকে। আপনারা মহিলারা দাবি করছেন? হ্যাঁ, আমাদের কাছে হয়তো যুব মোর্চার কিছু লোক আছে, আমি যুব মোর্চার কিছু লোক থেকে কিছু কথা আমি জানার চেষ্টা করব। ওরা যুব সমাজরা এগিয়ে আসলে ভাবে, ওরা এবার নেতৃত্ব দেওয়া পরিলক্ষিত হয়েছে। আর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু যুব সমাজকে বহু টিকিট প্রার্থিত প্রদান করা পরিলক্ষিত হয়েছে। হুজাই সমষ্টির প্রেক্ষাপটটা কি দেখছেন? শিলাদিত্য দেব বাবু কি এবার জিতবেন? নিশ্চয়। আসামের মধ্যে বিজেপি এমন একটি পৃথিবী নিয়েছে যেখানে বিজেপিকে হারাতে হলে কোনো রাজনৈতিক দল আগামী 50 বছরও হবে না আসামের মধ্যে। আমাদের ভোটে সারা আসাম মিলে যত জায়গাতে বিজেপি প্রার্থী দিয়েছে সব জায়গাতে বিজেপির জয় নিশ্চিত হবে। কত ভোটে জিতবেন শিলাদিত্য দেব মহোদয়? আমরা আশা করছি 2 লাখ ভোটে জিতবে, কিন্তু আমাদের সমষ্টি তো লামডিং, আমরা শিবুদাকে যেহেতু আপনারা যুব মোর্চায় আছেন, ডিস্ট্রিক্টে আপনারা দেখেন, হ্যাঁ। শিলাদিত্য দেবকে এবার প্রার্থিত্ব দেওয়া হয়েছে, কোনো বিসংবাদ টিসংবাদ আছে নাকি আপনাদের? বিজেপিতে বিসংবাদের কোনো প্রশ্নই আসে না। আমরা নীতি আদর্শ দল, আমরা বিজেপির নেতৃত্ব যাকে প্রার্থী দেবে আমরা সেটাই মেনে নেব, আর আমরা মেনে নিয়েছি। শিলাদাই হোক, রামকৃষ্ণ ঘোষ হোক, সব আমাদের কার্যকর্তা, আমাদের দলের নেতৃবৃন্দ যাকে পছন্দ করছে, ঠিক কিছু না কিছু দেখে পছন্দ করছে। এবার আবার শিলাদিত্য দেবকে, শিলাদা 100% 2 লাখ ভোটের বেশি জিতবে। গেলবার তো আপনারা এই জায়গা থেকে, এইখান থেকে তো আপনারা রামকৃষ্ণ ঘোষকে টিকিট ভোট দিয়ে জিতিয়েছিলেন। তখন নেতৃত্ব রামকৃষ্ণ ঘোষকে টিকিট দিয়েছে, সেই জন্য আমরা রামকৃষ্ণ ঘোষকে ভোট দিয়েছি। এই বছর শিলাদিত্য দেবকে টিকিট দিয়েছে, শিলাদিত্য দেবকে ভোট দেব। যেহেতু প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাতে কোনো আপনাদের ভোটে কোনো কিছু না, আমাদের এখানে কোনো সংঘাত নেই, প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাত নেই। আমি আপনার কাছে আসছি, কত ভোটে জিতবেন বলে ভাবেন হুজাই জেলার এই যে 2 বিধায়ক রয়েছেন, বা শিলাদিত্য দেবের কথাই বলতে যাচ্ছি, কত ভোটে জিতবেন বলে আপনারা আশাবাদী? আমরা আশাবাদী 50,000 ভোটের ব্যবধানে জিতবেন দুটো সমষ্টি। 50,000 ভোটে 50,000 ভোট। এই যে প্রার্থী রয়েছেন, যে বর্তমানের প্রার্থীকে যে এবার টিকিট দেওয়া হলো না, উনি সংবাদ মাধ্যমের সামনে এসে বিভিন্ন অভিযোগ আনছেন, কি ভাবেন এই দুটো অভিযোগ কি এবার সম্পর্ক ভালো সম্পর্ক রাজনীতিতে পুনরায় দুজনে একলা ক্যাম্পেইনিং করা? বিজেপি পার্টি হচ্ছে ডিফারেন্ট, সেটা আমরা সবাই জানি, সবাই বলে, আমরা জানি। আরেকটা কথা কি, আমাদের যে হ্যাঁ রামকৃষ্ণ ঘোষদা মনে আঘাত পেয়েছেন, কিন্তু উনি সেটা মেনে নেবেন। হয়তো 1-2 দিন ওনার কষ্ট হবে, কিন্তু আগামীকাল উনি আবার আমাদের পার্টির সাথে যোগদান করবেন, নিশ্চয় উনি শিলাদাকে সাপোর্ট করবেন। বেশ, নিশ্চিতভাবে আমার সাথে এই মুহূর্তে হুজাই সমষ্টির কিছু লোক আছে, আমি ওনাদের থেকেও কিছু কথা জানার চেষ্টা করব। যাবো আমরা আমজনতার কাছেও যাব। আমাদের সঙ্গে যেহেতু সুব্রজ্যোতি রয়েছে, সুব্রজ্যোতি কিছু একটা বলতে চাইছিলে হুজাই কেন্দ্র নিয়ে? একদম, কারণ দেখুন হুজাই হচ্ছে গিয়ে ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে বাঙালি অধ্যুষিত সিটের মধ্যে একটা প্রধান সিট। সেই সিটে সচরাচর যে দলই হোক সেখান থেকে বাঙালি হিন্দু ব্যক্তিরা জয়ী হয়ে আসছেন। সেটা আপনি অর্ধেন্দু দে মহাশয় বলুন, যিনি রাজ্যে মন্ত্রী ছিলেন, পরবর্তীতে আমরা শিলাদিত্য দেব বাবুকেও দেখেছি 2016 থেকে 21 পর্যন্ত। ওনার পারফরমেন্স রেকর্ড খুব ভালো ছিল, এবং আমি জানি না কেন 2021 ওনাকে টিকিট দেওয়া হয়নি, কারণ বাঙালি হিন্দুর বলিষ্ঠ কণ্ঠ হিসাবে যখনই কোনো সমস্যা হয়েছে, আজ বরাক ব্রহ্মপুত্রের কথাই বলুন, আর সমগ্র আসামে, সমগ্র উত্তর পূর্বাঞ্চলে, আমি সমগ্র আসাম বলবো না, সমগ্র উত্তর পূর্বাঞ্চলে, কারণ আমি বিভিন্ন বিষয় দেখেছি কি শিলংয়েও যখন বা ডিমাপুরেও যখন কোনো সমস্যা হয়েছে হিন্দু বাঙালির, উনি ঝাঁপিয়ে পড়েছিলেন। তার জন্য আমারও নেতৃত্বের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এরকম একজন আমাদের সমাজের বলিষ্ঠ কণ্ঠকে যে ওনারা টিকিট দিয়েছেন, যার দারুণ আমরাও নিজেদেরকে সুরক্ষিত ফিল করছি, কারণ আমাদের বিষয়গুলো আগে উঠানোর তেমন কোনো জনপ্রতিনিধিরা সেভাবে অ্যাক্টিভ ছিলেন না। একইভাবে দেখুন আমাদের যে হুজাইতে শিলাদিত্য দেবকে টিকিট দেওয়াটা দলের একটা ভালো সিদ্ধান্ত, মানে বাঙালি হিন্দু হিসাবে আমি তো দলের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি যে এরকম একজন বলিষ্ঠ কণ্ঠকে ওনারা আবার মনোনয়ন দিয়েছেন। আমি জানি না, আমরা তো আশা করেছিলাম কি গত বছরও উনি নমিনেশন
নমিনেশন পাবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস ছিল, কিন্তু গতবার যেহেতু উনাকে দেওয়া হয়নি, এবার আমরা পুরোপুরি আস্থা ছিল দলের প্রতি, এবং আমাদের আস্থা নট অনলি দলের প্রতি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিও ছিল। কারণ আমরা দেখছিলাম যে এটাকে একটা নেগেটিভ বানানোর চেষ্টা চলছিল, কি বাঙালি হিন্দু নেতৃত্বকে শেষ করে দেওয়ার যে ষড়যন্ত্র বিরোধী দলরা একটা বহুত বড় একটা অভিযোগ আনছিল, সেটাকে আজ খণ্ডন করে সেই নেগেটিভকে শেষ করে আজ শিলাইত্য মতো ব্যক্তিদেরকে টিকিট দিয়ে দল সেই নেগেটিভটাকে বন্ধ করা বেশ, হয়েছে। আমরা এবার যদি হোজাই থেকে সরে আমি একটু লামডিং কেন্দ্রে যদি নজর রাখি, তাহলে দেখবো যে তিনবারের মতো অর্থাৎ তৃতীয়বারের মতো শিবু মিশ্র টিকিট পেয়েছে। এবং শুভজ্যোতি এবং বিশ্বজিৎ বাবুকে বলে রাখি, এই যে দুই কেন্দ্র লামডিং এবং হোজাই কেন্দ্রের প্রার্থিত্ব নিয়ে একটা জানি ত্রিকোণ একটা সংঘাত চলছিল যে কে পাবে টিকিট, কে পাবে না। শেষ রাত অবধি, সকাল অবধি সকলের মনেই কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্ব ছিল যে রামকৃষ্ণ ঘোষের টিকিট বাতিল হচ্ছে নাকি শিবু মিশ্রের টিকিট বাতিল হচ্ছে, এমন একটা পরিস্থিতি সকলের মনে। সোশ্যাল মিডিয়াতে একাধিক বিষয় লেখা রয়েছিল, কখনো কেউ লিখছে শিবু মিশ্র পাচ্ছেন টিকিট, কখনো কেউ লিখছে নাকি শিলাদিত্য লামডিং এর টিকিট পাচ্ছেন। এই বিভিন্ন ভাবে বিভিন্ন কমেন্ট তুলে ধরা হয়েছিল, কিন্তু সমস্ত কিছুর অবসান ঘটিয়ে 12টায় যখন লিস্ট সকলের সামনে এলো, সেখানে দেখা গেল তৃতীয়বারের মতো শিবু মিশ্র লামডিং এর টিকিট পেয়েছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি এবারে লামডিং এ যদি যাই, ধীরাজ রয়েছে লামডিং এ, সকাল থেকে একেবারে সমস্ত ছবি আমাদেরকে দেখাচ্ছে, পার্টি অফিসের ছবি, এবং বিজেপির নেতা কর্মীরা যেভাবে উচ্ছ্বাসে মেতে উঠেছেন শিবুবাবু তৃতীয়বারের মতন টিকিট পাওয়া। আমি ধীরাজের কাছে যাব। ধীরাজ, শিবু মিশ্র তৃতীয়বারের মতো টিকিট পেলেন, সে জায়গায় দাঁড়িয়ে দলের কর্মী সমর্থকরা কি বলছেন, আম জনতারা কি বলছেন, কতটা আশ্বস্ত দলের নেতা কর্মীরা? নিশ্চয়ই, দেখো রূপা, ইতিমধ্যে আমি রয়েছি লামডিং এর যে প্রাণ কেন্দ্র এবং লামডিং প্রাণ কেন্দ্র কালীবাড়ি, সেখানে প্রথমে কিন্তু আমি তোমাকে কিছু বলার পূর্বে আমার সহযোগী রাহুলকে অনুরোধ করবো এই দৃশ্য দেখানোর জন্য। ইতিমধ্যে দেখো লামডিং কেন্দ্রে বিধায়ক যিনি রয়েছে শিবু মিশ্র ফের দলের প্রার্থী পেয়েছে, এবং প্রচুর সংখ্যক মহিলারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে ওনাকে স্বাগত জানানোর জন্য। এবং পাশাপাশি এই স্থানে রয়েছে লামডিং এর যে কংগ্রেসের যে কার্যালয়, ব্লক মিউনিসিপাল বডির যে কার্যালয় কংগ্রেসের রাজীব ভবন, সেখানে রয়েছে। দেখো রূপা, এই যে লামডিং কেন্দ্রের যে নির্বাচন, সেটা কিন্তু পুনরায় একটি ইতিহাস তৈরি করবে বলে বলা যেতে পারে, কেননা দল দুটো একই এবং প্রার্থীও দুটো একই। এবং গতবার কিন্তু বিধায়ক শিবু মিশ্রের মুখোমুখি সংঘর্ষে বা লড়াই এসেছিল কংগ্রেসের যে যিনি প্রার্থী, বর্তমান ফের উনি পেয়েছিলেন স্বপনকর, এবং ওনাকে 11,700 ভোটে পরাজয় করেছিল। ফের কিন্তু দেখা গেছে কংগ্রেস তরফ থেকে স্বপনকরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং অপরদিকে বিজেপির তরফ থেকে বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং প্রায় 23 জন প্রার্থিত প্রত্যাশীর মাঝখান থেকে ফের একবার শিবু মিশ্রকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি প্রথমে প্রতিজ্ঞা নেব এবং আমার সাথে হচ্ছে কংগ্রেস কর্মীরা কি মনে হচ্ছে, কি হবে আগামী দিনে, এবং ফের মুখোমুখি সংঘর্ষ শিবু মিশ্রের সাথে। আগামী দিনে একটা খুব ভালো নির্বাচন হবে, এবং কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্রী স্বপনকর মহোদয় প্রার্থিত্ব পেয়েছেন, ওনার সাথে প্রতিনিধিতায় রয়েছেন বিজেপি দলের প্রাক্তন বিধায়ক। খুব সুন্দর লড়াই হবে। মানুষ নিজের বিবেকে এবং নীতি এবং বিবেকের দ্বারা নির্বাচিত একটা বিধায়ক তৈরি করবেন, আগামী দিনে ইতিহাস তৈরি করবেন, যে প্রত্যেক নাগরিক নিজের মৌলিক অধিকার সাব্যস্ত করবেন এবং নিজের নীতিগত এবং আদর্শগত ভোটটাই দেবেন, এটা আমার বিশ্বাস। হিসেবে আমরা আপনার কাছে আরো একবার আসবো। আমি আপনার থেকে জানতে চাইবো, বিজেপি বলছে শিবু মিশ্র ফের টিকিট পাওয়া প্রায় 50,000 অধিক, কেউ বলছে প্রায় 1 লাখ ভোটে জয় হবে, আপনার কি মনে হয়? না, সে তো যে যার দলের কথা বলবি, তবে এবারের যে ভোটের ফ্যাক্টর সেটা হবে পাবলিক বনাম দল, পাবলিক বনাম বিজেপি দল। কারণ বিজেপির এই গত 10 বছরে যে কুশাসন লামডিং এর বুকে চলেছে, এক সন্ত্রাসের সৃষ্টি করেছে। মানুষের, গরিব মানুষের জমি কেড়ে নিয়ে ওরা কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছে, সারা লামডিং এর ড্রাগসের ব্যবসা ছেয়ে ফেলেছে। আজকে দেখুন, লামডিং এর যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু ভীষণ চিন্তিত যে তাদেরও তো ছেলে মেয়ে স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, কিন্তু তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এই ড্রাগসের সংকটে পড়ে। তাই জন্য লামডিংবাসী এবার একটা চিন্তা করে নিয়েছেন যে এবার আমরা লামডিং এর পরিবেশের উপর বা লামডিং এর শান্তির জন্য ভোট দেবেন। আমি আপনাদের জানতে চাই আরেকবার, গত বছর প্রায় 11,700 ভোটে হেরেছে স্বপনকর, এবং ফের একবার বিধায়ক শিবুর সাথে ওনার মুখোমুখি লড়াই। দেখুন, 11,700 ভোটে হেরেছে। আমাদের লামডিং সমষ্টিতে প্রায় 230-এর মতো বুথ আছে, প্রায় 229 বা 30-এর মতো বুথ আছে। তা তেমন একটা হিসেব করলে প্রত্যেক বুথে তেমন একটা ফারাক নেই, কিন্তু
আপনি একটা আমি আপনাকে যুক্তি তুলে ধরছি। লামনিং এ 2 বার সুশীল দত্ত জিতেছেন, তৃতীয়বার কিন্তু হেরে গিয়েছে, এবং তৃতীয়বার যে ভোটে হেরেছেন সেই ভোটটা কিন্তু ঠিক যেবার সুশীল দত্ত প্রথমবার যে জিতেছিলেন সেই ব্যবধানেই হেরেছেন। তো এবারও শিবু মিশ্র যে গতবার যে ব্যবধানে জিতেছিলেন, এবারও আমার বিশ্বাস সেই ব্যবধানে কংগ্রেসের প্রার্থীর সাথে হেরে যাবে। আমি আরো বেশ, কর্মী রয়েছে, বেশ। তবে আমি সহযোগী রাহুলকে দেখানোর জন্য, এই যে দেখো প্রচুর সংখ্যক যে দলীয় কর্মীরা রয়েছে, ওনারা প্রত্যেকেই কিন্তু আশাবাদী যে একটি কড়া লড়াই হবে। আপনার থেকে জানতে চাইবো কি মনে হয়, কতটুকু সম্ভাবনা রয়েছে আপনাদের? ধীরাজ, কি আমাদের ধরনের সম্ভাবনা রণনীতি রয়েছে প্রচুর তাদের রয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে? আপনাদের রণনীতি সম্পর্কে একটু বলুন। আমাদের রণনীতি একদম সব ক্লিয়ার। আমরা মানুষের কাছে যাব, মানুষের কাছে যাব, মানুষের জবাব নিব, মানুষের ভোট চাইব। দেখা গেছে যে প্রদীপ দল ছেড়ে চলে গেছে, এখন আপনাদের স্টার ক্যাম্পেইনার মানে কে? মূলত কংগ্রেসের কি? আমাদের সরকার অলওয়েজ গৌরব গগৈ ছিল, এখনো গৌরব গগৈ থাকবে, এবং গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হবে। নিশ্চয়ই ওনারা বলছেন যে স্টার ক্যাম্পেইনার গৌরব গগৈ ছিল এবং গৌরব গগৈ ধীরাজ, মুখ্যমন্ত্রী। আমি আরেকটু কথা বলবো। কংগ্রেসের যেভাবে পতন হয়েছে, অসম কংগ্রেসের সে জায়গায় দাঁড়িয়ে এখন দেখতে গেলে হাই প্রোফাইল কেউই নেই দলে তেমন ভাবে দেখতে গেলে। প্রদ্যুৎ বরদলৈকেও দিসপুরে টিকিট দেওয়া হয়েছে, ভূপেন বরাকে দেওয়া হয়েছে, এবং এক এক করে বলা যায় যে বরিষ্ঠ কংগ্রেস নেতা থেকে শুরু করে আমরা যদি শশীকান্ত দাসের কথা বলি, তারা প্রত্যেকেই টিকিট পেয়ে গেছে এবারে বিজেপিতে। সে জায়গায় দাঁড়িয়ে তাদের কংগ্রেসের ভবিষ্যৎ একটা কিন্তু অন্ধকারের দিকেই মনে হচ্ছে, এবং যেমনটা বিজেপি দাবি করছে যে একেবারে বিরোধী শূন্য হবে অসম, এবং সে জায়গায় দাঁড়িয়ে তাদের কি বক্তব্য আমি একটু শুনতে চাইবো একেবারে ছোট্ট করে। নিশ্চয়ই সেই বিষয়ে আমি কথা বলবো। আমি আপনাদের জানতে চাইবো, দেখুন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে কথা বলছিল যে বিরোধী শূন্য বা কংগ্রেস মুক্ত অসম, সেদিকে এগোচ্ছে। একের পর কংগ্রেস দলীয় নেতারা কিন্তু বিজেপিতে যোগদান করছে। কি হবে আগামী দিনে কংগ্রেসের ভবিষ্যৎ? আর কংগ্রেসের ভবিষ্যৎ সেটা 2014 থেকে আমরা শুনতে পেরেছি, যখন ওনাদের মহামহিম ওনাদের দেবস্তুল্য বলেছিলেন যে কংগ্রেস মুক্ত ভারত হবে, কিন্তু কংগ্রেস যুক্ত বিজেপি হতে চলছে। সমস্ত আসামে আপনারা দেখুন, আমার দুঃখ হয়, আমার যারা বিজেপি কর্মীরা, আমার ভাই বোনরা আছেন যারা দলের ঝান্ডা ধরে সেই দিন থেকে পরিশ্রম করে আসছেন, তাদের ভবিষ্যৎটা কি অন্ধকার। কারণ বর্তমান বিজেপিতে কংগ্রেস দলের থেকে প্রশিক্ষিত এবং সুশিক্ষিত প্রার্থী ওরা চয়ন করে নেবে, কংগ্রেস দল থেকে যারা ভালো বক্তা তাদেরকে চয়ন করে নেবে। যেহেতু কোনো মানে বড় লিডারই নেই, সকলেই কিন্তু বিজেপি জয়েন করছে, আগামী দিনে নির্বাচন আপনারা কাকে? কংগ্রেসের একজন সাধারণ কর্মী কংগ্রেসের স্টার ক্যাম্পেইনার, গণতন্ত্র বিশ্বাস করে সমাজের সে অন্তিম ব্যক্তি কংগ্রেসের স্টার ক্যাম্পেইনার। বিজেপির জন্য নেতা তৈরি করার জায়গা যারা নেই বলে দলীয় কর্মীরা রয়েছেন তারা যথেষ্ট আত্মবিশ্বাসী, এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা পরবর্তী সময় তোমার সঙ্গে আবারও ফিরবো। আমরা আম জনতার মতামত জানার চেষ্টা করব। এই মুহূর্তে যেহেতু তুমি যেমনটা জানালে শিবু মিশ্র আর কিছুক্ষণের মধ্যে লামডিং এ এসে পৌঁছে যাচ্ছেন, সে জায়গায় দাঁড়িয়ে আমরা সেদিকেও নজর রাখবো। তুমি আমাদের সঙ্গে থাকবে, বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে থাকবে আমরা লক্ষ্য দিশপুর, এবং এই লক্ষ্যে কিন্তু এগিয়ে চলেছে বিজেপি, এবং বিজেপির আজ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে 88 জনের। এবং সেই তালিকা যদি আমরা নজর দিই, তাহলে যেমনটা আমি এর আগেও বলছিলাম যে বহু মন্ত্রী বিধায়কের নাম বাতিল হয়েছে, বরাকের 3 জন বিধায়কের নাম বাতিল হয়েছে, এবং বহু মন্ত্রীরও কিন্তু নাম বাতিল হয়েছে। পাশাপাশি নতুন কিছু মুখকেও সেখানে দেখা যাচ্ছে। আমরা যদি বলি নতুন মুখ বলবো না, এরা আগেও বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন তারা, তবে একেবারে তাদের বিধায়ক, সেই বিধায়কদের বদলে তাদেরকে রাখা হয়েছে। আমরা যদি বলি হাইলাকান্দির কথা, ডক্টর মিলন দাস পেয়েছেন হাইলাকান্দি কেন্দ্র থেকে, এবং পাশাপাশি আমরা যদি বলি রামকৃষ্ণনগর, সেখানে পেয়েছেন বিজয় মালাকার। আমরা জানি বিজয় মালাকার যথেষ্ট জনপ্রিয় নিজের কেন্দ্রে, এবং ডক্টর মিলন দাস যদি বলি যুব নেতা বলা যায় মিলন দাসকে। আমরা যদি আমরা হাইলাকান্দিতে যাই, হাইলাকান্দিতে রয়েছেন আমাদের প্রতিনিধি নীলোৎপলের কাছে প্রথমে যাব, তারপর আমি বিশ্বদীপ বাবুর কাছে আসবো। নীলোৎপলের কাছে এখন যাচ্ছি না, টেকনিক্যাল সমস্যা হয়েছে। আমি মনোজ মোহন্তির কাছে যাব রামকৃষ্ণনগরে, যেখানে বিজয় মালাকার আবারও প্রার্থিত্ব পেয়েছেন। মনোজ, আমরা দেখেছি তুমি ছবি আমাদের সামনে তুলে ধরেছিলে এর আগেও, আমরা দেখেছি যে একেবারে বিজয় উল্লাস রামকৃষ্ণনগরে, সকলেই একেবারে আনন্দে মাতোয়ারা, যেহেতু বিজয় মালাকার আবারও প্রার্থিত্ব পেয়েছেন। কি মনে হচ্ছে এবারে নির্বাচনে? যদিও আমরা যে খুশির হাওয়া দেখতে পেয়েছি, কোথাও না কোথাও গিয়ে কিন্তু নিশ্চিত হয়ে গেছে বিজয় মালাকারের জয়, তেমনটাই কি? দেখো, বিজয় মালাকার নাম ঘোষণা হতে কিন্তু রামকৃষ্ণনগর কেন্দ্রে এক উৎসবের যে মেজাজ তুমি বলতে গেলে উৎসব চলছে এখানে। এবং গতকাল রাত থেকে কিন্তু সূত্রের যে খবর ছিল, সেই সূত্রের খবর পাওয়ার পর থেকে গতকাল রাত থেকে কিন্তু আনন্দমুখর পরিবেশ দেখা গেছে এখানে। এবং আজ যখন আনুষ্ঠানিকভাবে বিজেপি সেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তারপর থেকে সমগ্র কেন্দ্রে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি আমাকে
একেবারে মনোজ একটু আস্তে আস্তে বলো, এবং আমরা দেখতেই পাচ্ছি আবারও বিজয় উল্লাসের ছবি। একেবারে নিশ্চয় নিশ্চয় এখানেও কিন্তু একেবারে পটকা আতশবাজি ফাটানো হচ্ছে, যেন অকাল দীপাবলি পালন করা হচ্ছে এই মুহূর্তে রামকৃষ্ণনগরে। আমি একটু বিজেপি কর্মী সমর্থকদের প্রতিক্রিয়া জানতে চাইবো। নিশ্চয় নিশ্চয় কথা স্পষ্টভাবে আসছে না মনোজ, একটু যদি তুমি মনোজ তুমি একটু কোথায় প্রবলেম হচ্ছে একটু দেখে নাও, অডিও প্রবলেম হচ্ছে, তুমি একটু চেক করে নাও। আমি ততক্ষণে চলে যাব নীলোৎপলের কাছে। নীলোৎপল, আমরা ডক্টর মিলন দাসের প্রার্থিত্ব নিয়ে এর আগে আমরা কথা বলেছি তোমার সঙ্গে, এবং যুব নেতা বলা যায়, তিনি প্রার্থিত্ব পেয়েছেন। কতটা আশ্বস্ত দলের নেতা কর্মীরা, কি বলছেন সেখানকার আম জনতা, কি মনে হচ্ছে? নিশ্চিতভাবে মিলন দাসকে নিয়ে অনেক ক্রেজ রয়েছে, বিশেষ করে যারা যুব প্রজন্মের রয়েছেন তাদের মধ্যে অনেক ক্রেজ রয়েছে। এবং মিলন দাস টিকিট পাওয়ার পরেই দেখা গেছে যে হাইলাকান্দিতে এক প্রকার আনন্দের ঢেউ। সঙ্গে আছেন সবাই এখানে। হ্যাঁ, নিশ্চিতভাবে আমরা জানতে চাইবো আপনারা কতখানি খুশি যে মিলন দাস টিকিট পেয়েছে। ডক্টর মিলন দাস বলা হচ্ছে যতজন প্রার্থী ছিলেন উনি সবচেয়ে যোগ্য ছিলেন। সর্বপ্রথম ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটি এবং আমাদের রাজ্যিক এবং জেলা স্তরের সর্বস্তরের কার্যকর্তাকে আমাদের হাইলাকান্দি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। এবং আমাদের বিগত হাইলাকান্দি জেলাতে উন্নয়নের ক্ষেত্রে যে পিছিয়ে পড়েছিল সর্বক্ষেত্রে, একদম রাস্তাঘাট থেকে আপনি শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য জেলা থেকে অন্যান্য সমষ্টি থেকে আমরা অনেক আগে পিছিয়ে পড়েছি। যদি আমাদের ভারতীয় জনতা পার্টির যদি আমাদের বিধায়ক থাকতো, তা আমরা দিল্লির এবং রাজ্যের সাথে আমরা সমান্তলে আমরা থাকতাম। কিন্তু আমি দৃঢ় বিশ্বাস এইবার যে ভারতীয় জনতা পার্টি ডিলিমিটেশনের পরে আমাদের একজন যুব সমাজ থেকে ভারতীয় জনতা পার্টি একজন কার্যকর্তাকে সেই গুরুদায়িত্ব দিয়েছে, এবং শিক্ষিত ডক্টরেট প্লাস উনি এই বিগত অনেক বছর থেকে এই ফ্লাডের সময়, বন্যার সময় সর্বস্তরের কার্যকর্তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন, এবং কোভিড-19-এও উনি সর্বস্তরে। এখানে রূপা দুটা কথা আছে। ডিলিমিটেশনের পূর্বে হাইলাকান্দি সম্পূর্ণ একটি সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা আসন ছিল। সেখানে 2021-এ মিলন দাস প্রার্থী ছিলেন, এবং জাকির হোসেন লস্কর যিনি তখন ইআইইউডিএফ এর প্রার্থী ছিলেন, তার কাছে উনি পরাজিত হন। মজার কথাটা হলো 2021-এর পরে 2026 পুনরায় মিলন দাসকে টিকিট দেওয়া হয়েছে। তাই বোঝা যায় যে ভারতীয় জনতা পার্টি মিলন দাসের উপরে কতখানি ভরসা রাখে, যে বলতে গেলে ধারাবাহিকভাবে দ্বিতীয়বার উনাকে একই আসন থেকে প্রার্থিত্ব প্রদান করা হচ্ছে। কিন্তু ডিলিমিটেশনের পর বর্তমান হাইলাকান্দির যে প্রেক্ষাপটটা অনেক পাল্টে গেছে। হাইলাকান্দি বর্তমানে হিন্দু অধ্যুষিত আসবো, লড়াইটা কেমন হবে এবারে হাইলাকান্দি? নিশ্চিতভাবে লড়াইটা কেমন হবে এর নিয়েও বলবো, কিন্তু এর আগে একটা প্রশ্ন সবাই জানতে চায়, হাইলাকান্দি মিলন দাস কোথায়? মিলন দাস বর্তমানে এখন গুয়াহাটি থেকে হাইলাকান্দিতে আসছেন। 9টা সাড়ে 9টার ভিতরে এসে যেতে লাগে। আসার পরে আমরা লড়াইটা কিরকম হবে, কার সঙ্গে লড়াই হবে? এখানে কোনো লড়াই নাই, একতরফা মিলন দাস। এখানে একদম রেকর্ড ভোটে আমরা জিতবো। কংগ্রেস পার্টি দেবে নিশ্চয়ই, দিতে পারে, কিন্তু কংগ্রেস কোনো ফ্যাক্টরি নাই এখানে। কংগ্রেস ফ্যাক্টর না, কোনো ফ্যাক্টর নাই, কংগ্রেস কোনো ফ্যাক্টরি নাই আমাদের কাছে। আর ল্যান্ডস্লাইড ভিক্টরি যেটা বলে, সেটা আমরা এবার হাইলাকান্দিবাসী এই সিটে উপভোগ করব, সেটা নিশ্চিত। রণনীতি কি তাদের, রণনীতিটা কি এবারে? আপনাদের রণনীতি কি হবে, কি রকম এগোবেন আপনারা? আমাদের যে বিশ্বাস এবং আমাদের কেন্দ্রীয় কমিটির বা নরেন্দ্র মোদীজির যে মন্ত্র আছে, সবকা সাথ সবকা বিশ্বাস, হ্যাঁ, ওই মন্ত্রটা নিয়েই আমরা সবাই সাথে মিলেমিশে একসাথে কাজ করব, এবং দৃঢ় বিশ্বাস যেন হাইলাকান্দি 121 সমষ্টির সর্বস্তরের মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন এবং ঐতিহাসিক জিত করবেন। ভারত মাতা কি
নিশ্চিতভাবে একটা কথা আছে এখানে, বর্তমান যে হাইলাকান্দি বিধানসভা সমষ্টির জনবিন্যাস সেটা অনেকটাই বিজেপিকে অ্যাডভান্টেজ দিয়ে রাখে, কারণ এখানে প্রায় 2,20,000 ভোটার আছেন। সেখানে বলা হচ্ছে যে প্রায় এখানে হিন্দু ভোটের তুলনায় মুসলিম ভোট অনেক কম, তাই দেখা গেছে যে বিজেপি এখানে একটা অ্যাডভান্টেজ পায়, কারণ বিজেপি দলটাকে সবসময় বলা হয় যে ওরা হিন্দু ভোটারের বেশি ভোট পান, কিন্তু এটা সময় বলবে কি কে জয়লাভ করবেন। কিন্তু এটা বলা যায় যে যেহেতু এটা হিন্দু অধ্যুষিত এলাকা, 2,20,000 ভোটার আছে এখানে, প্রায় বলা হচ্ছে হিন্দু মুসলিম ভোটের যে ডিফারেন্স প্রায় 75,000, তাই এখানে একটা অ্যাডভান্টেজ রয়েছে। আমরা আরো জানতে চাইবো, আরো এখানে অনেক সদস্যরা রয়েছেন। নীলোৎপল সঙ্গে থাকো, মনোজ অপেক্ষা করছে অনেকক্ষণ থেকে। মনোজ, তোমার কাছে যাব, যে বিষয়টা এর আগেও আমরা জিজ্ঞেস করেছি যে বিজয় মালাকারের ঠিক কি এই মুহূর্তে অবস্থান রয়েছে পার্টির যারা কর্মী সমর্থকরা, তারা কতটা আশাবাদী, কত ভোটে জেতার সম্ভাবনা রয়েছে, তাদের কি রণনীতি রয়েছে, কি বলছেন তারা? নিশ্চয় রূপা, আমি তাদের কাছে যাবো, তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। যেহেতু আজ বিজয় মালাকার টিকিট পেয়েছেন, আপনারা কেমন আশাবাদী উনার বিজয়কে নিয়ে? দেখেন, আমরা আজ খুব খুশি এবং খুব গর্বিত, কেননা এটা প্রমাণ করে যে আমাদের বিধায়ক বিজয় মালাকার যে টিকিট পেয়েছেন, উনি যে উন্নতির এবং মানুষ যে সৎ নেতৃত্বের উপর ভরসা রাখে। অনেক তোমার যারা জল্পনা কল্পনার পরে বা অনেক বিরোধী যারা ওরা ওনাকে নিয়ে কটাক্ষ করেছেন, আজ ওনার উত্তর ওনারা নিজের মুখে পেয়ে গেছে। আর আমরা আগের থেকে আশাবাদী ছিলাম যে উন্নয়নের কাজ নিয়ে। যখন মেডিকেল কলেজ এনেছে, ওনার হাত ধরে রাস্তাঘাট হয়েছে, ওনার হাত ধরে ব্রিজ হয়েছে, ওনার হাত ধরে নদীর বাঁধ হয়েছে, মানে বলতে গেলে পুরো রামকৃষ্ণগর সমষ্টিকে এক নতুন রূপ দিয়েছেন উনি। কারণ আমরা আগেই জানতাম যে ছোটবেলা থেকে যখন রাস্তাঘাট খারাপ ছিল, আমরা এরকম কোনো আশা রাখিনি অন্যান্য কোনো বিধায়কের ওপর, কিন্তু যখন উনি আমাদের রামকৃষ্ণগর সমষ্টিতে এসেছে, তখন থেকে ওনার উপর আমাদের এক আশা হয়ে গেছে, এবং উনিই আমাদের ভরসা, উনিই আমাদের বিশ্বাস, উনিই আমাদের ভালোবাসা। বেশ, এই জন্য আমরা আগামী যে 9 এপ্রিল যে নির্বাচনের দিনটা, আমরা হাতের যে চাপ দিয়ে, আমাদের আঙ্গুলের চাপ দিয়ে উনাকে 1 লাখ পারের উপর উনাকে আমরা নিয়ে যাব, এবং আমরা আশা রাখছি উনাকে যেন আমাদের হিমন্ত বিশ্ব শর্মা সরকার যেন উনাকে একজন প্রতিমন্ত্রী হিসাবে মানে রাখে, এবং আমরা যেন দেখতে পাই, ওটাই আমরা আশা রাখছি। क्या कहेंगे चाय बगान के लोग कितना खुश है? हमारे चाय बागान गंभीरा, ठेकरा गोल, निबिया चाय बागान का श्रमिक बहुत खुश है, फूल कर गदगद हो गए हैं। मालाकार महाशय जी जब से हमारे विधानसभा में आए, विगत उनका 7 साल हो गया, 2 टर्म्स। बीच में हम लोग श्रमिक समाज इस बार जीतेंगे कि नहीं? जीतेंगे। कितना वोट से जीतेंगे? बहुत भारी बहुत पूरा श्रमिक समाज हाथ में हाथ से विजय मालाकार को जिताए के, ये श्रमिक का वादा है। বেশ, আমরা জানলাম রামকৃষ্ণনগর এবং হাইলাকান্দির দলের কর্মী নেতাদের, এবং পাশাপাশি চা বাগানে, রামকৃষ্ণনগরের চা বাগানের শ্রমিকরা বললেন রাস্তায় রাখছেন বিজয় মালাকারের উপর। অন্যদিকে হাইলাকান্দিতে যেরকম দলের কর্মী যারা নেতারা রয়েছেন, তারাও যথেষ্ট আশাবাদী ডক্টর মিলন দাসের জয় নিয়ে। তাদের রণনীতিও তারা জানালেন কি কি রয়েছে। আমি একটু সুব্রজ্যোতির কাছে যাব, তারপরে বিশ্বজিৎ বাবুর কাছে আসবো। সুব্রজ্যোতি, এই যে হাইলাকান্দি এবং রামকৃষ্ণনগরের যে প্রেক্ষাপট, ঠিক কি দেখছো তুমি? এই যে প্রার্থী তালিকা প্রকাশ পেল, যদি ডক্টর মিলন দাসের কথা বলি, তিনি এর আগে যে টার্মস ছিল সেখানে তিনি জয়যুক্ত হতে পারেনি, তবে এবারে কিন্তু তারা যথেষ্ট আশাবাদী। না, অবশ্যই দেখুন, উনি একজন তরুণ যুব নেতা এবং উনি দীর্ঘদিন সংগঠন করেছেন, এবং উনি আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতিও ছিলেন, এবং আমরা দেখতে পেয়েছিলাম যে উনার টেনিওরে উনি খুব ভালো কাজ করেছেন। তার পরবর্তীতে উনি সরাসরি বিধানসভা নির্বাচনে লড়েছিলেন 2021-এর, কিন্তু যেহেতু তখন জনবিন্যাস বা তখন যে ডেমোগ্রাফিটা ছিল সেটা উনার ফেভারে ছিল না, বা বলতে পারা যায় যে তখনের ডেমোগ্রাফিতে ভারতীয় জনতা পার্টি জয়ী হওয়াটা এক প্রকার অসম্ভব। এবং হ্যাঁ, সেটাও বলা ভুল হবে, কারণ তার আগে একবার সেই সমষ্টিতে চিত্তরঞ্জন নাথ মজুমদার মহাশয় জয়ী হয়েছিলেন, কিন্তু সেখানেও বোথ ফ্যাক্টর ছিল। কিন্তু আজকের ডেটে যদি আমরা দেখি, ডিলিমিটেশনের পর
এখন এই সিটটা আমরা দেখা যাচ্ছে যে শহর অঞ্চলের সিট, এবং এই সিটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী, বিশেষ করে যুব সমাজ থেকে যেহেতু প্রার্থী করা হয়েছে, ডক্টর মিলন দাসের নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমাদের স্থানীয় সংবাদদাতা বলেছেন যে উনি যখন প্রশ্ন করেছিলেন সেখানে সমর্থকরা বলছেন যে সেখানে তো কোনো প্রার্থী নেই। এটা অবশ্যই ঠিক যে আজকে পর্যন্ত হাইলাকান্দি সমষ্টিতে আমরা দেখতে পাই নাই যে কংগ্রেসে এতগুলো প্রার্থীর নাম ঘোষণা করা হলো, কিন্তু সেই সমষ্টিতে হয়তো সম্ভবত ওনারা প্রার্থী খুঁজে পাচ্ছেন না। কারণ সেই রকম একটা কারণ আমরা জানি যে গৌতম রায় মহাশয় যখন কংগ্রেসে ছিলেন সেই অঞ্চলের কংগ্রেসের একটা দুর্গ ছিল। পরবর্তীতে এটা ঠিক যে উনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, কিন্তু এখনো কিছু কিছু লোক বিশ্বাস করে যে সেখানে কংগ্রেসের একটা ভালো দুর্গ আছে বা ভালো একটা ভোট ব্যাংক আছে, কিন্তু সেটা হয়তো আজ ওনাদের পক্ষে নেই। তার জন্য ওনারা ভালো প্রার্থী খুঁজে পেতে মিলন দাসের এবার জয় হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। দেখুন, যুব সমাজ তো আমরা দেখতে পারলাম যে যুব সমাজের বক্তব্য এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে যুব সমাজ কিন্তু এককাট্টাভাবে একজন নেতাকে নেতৃত্বে কারণ উনি শুধু যুবক নয়, উনি একজন উচ্চশিক্ষিত ব্যক্তি এবং সমাজের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে উনি জোরালোভাবে বিধানসভায় এসে উত্থাপন করবেন বলে ওনারা বিশ্বাস করছেন। কারণ আজকের ডেটে যদি আপনি দেখেন হাইলাকান্দি সমষ্টিটা একটা রিমোট এরিয়াতে আছে, সেখানে উন্নয়ন বহুত পিছিয়ে গেছে। যেহেতু একজন শাসক দলের বিধায়ক থাকলে সেখানে অ্যাডভান্টেজ হয়, শাসক দলের বিধায়ক না থাকার দরুন সেখানে উন্নয়ন তেমনভাবে হচ্ছে না। এবং আমার বিশ্বাস যে সেখানে যদি একজন শাসক দলের বিধায়ক নির্বাচিত হয় এবং বর্তমান যে সরকার রয়েছে ঢালাওভাবে প্রকল্প এবং হাইলাকান্দির উন্নয়নটা নিশ্চিত। আমি যদি রামকৃষ্ণনগরের বিষয়টিতে আসি, বিশ্বদীপ বাবু, বিজয় মালাকার খুব জনপ্রিয় একজন বিধায়ক, সে জায়গায় আপনি শুনতেই পেলেন সেখানকার কর্মী সমর্থকরা প্রত্যেকেই বলছেন, এবং এমনকি চা শ্রমিকরা পর্যন্ত একেবারে স্লোগান দিতে দেখা যাচ্ছে বিজয় মালাকার জিন্দাবাদ। অর্থাৎ তার একটা কিন্তু গড় বলাই যায়, তার একটা সেখানে একটা একেবারে শক্ত ঘাঁটি বলা যায় বিজয় মালাকারের। এবার এটা তো পরিলক্ষিত হচ্ছে যে আজকে সমগ্র আসাম তথা ব্রহ্মপুত্র এবং বরাক ভ্যালিতে যথেষ্ট উন্নয়ন হয়েছে, যার জন্য সমস্ত মানুষ, সমস্ত জনসাধারণ আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থিত্বকে তারা চাইছে। তার কারণ হলো আজকে এটাই পরিলক্ষিত হচ্ছে রূপা, যে বিজয় মালাকার জনসেবা করেছেন এবং মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যতটা কাজ হয়েছে এবং প্রধানমন্ত্রী মোদিজির নির্দেশে প্রতিটা রাস্তাঘাট, যে হাইলাকান্দি যেটা রামকৃষ্ণনগর এক সময় তো আমরা ভাবতেই পারিনি কি অবস্থায় ছিল, সেই থেকে আজকের যে জনসেবায় আজকে পিওর ডিসেন্ট্রালাইজেশনস অফ দ্য পলিটিক্যাল ফিল্ড, সেটা কিন্তু পুরোপুরি পরিলক্ষিত হচ্ছে। এবং যার জন্য বিজয় মালাকার কাজ করেছেন বলে তার জনসেবার জন্য তাকে তারা প্রার্থিত্বে পূর্ণভাবে জয়ী করার জন্য জনসাধারণ চাইছে। এটাই তো আমি দেখতে পাচ্ছি, এবং এটাই আমি আশা করছি যে উনি হয়তো ভালোভাবে জয়ী হয়ে আসবেন। দেখুন আজকে রামকৃষ্ণনগর সিটটা কিন্তু আগে রাতাবাড়ি সমষ্টি ছিল এবং সেখানে কিন্তু খুব বিজেপির দুর্গ বলা যায়, কারণ আগে সেখানে শম্ভু সিং মালা মহাশয় ভারতীয় জনতা পার্টির টিকেটে বিধায়ক হয়েছিলেন। পরবর্তীতে কৃপানাথ মালা মহাশয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার একই সাথে উনিও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং পরবর্তীতে উনিও সেখান থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে উনি জয়ী হন। পরবর্তীতে যখন লোকসভা নির্বাচন, যেহেতু তখন তৎকালীন করিমগঞ্জ সমষ্টি যেটা ছিল সেটা অনুসূচিত জাতির জন্য সংরক্ষিত সিট ছিল, সেই সিটে উনি ভারতীয় জনতা পার্টি উনাকে প্রার্থী করে, তার দরুন উনি সেই নির্বাচনে অবতীর্ণ হয়ে জয়ী হওয়ার ফলে সেখানে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচন, আমি যদি ভুল না হই 2019-এ উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচনে বিজয় মালাকারকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করে এবং বিজয় মালাকার ভালো ভোটে সেই সমষ্টি থেকে জয়ী হয়ে বেরিয়ে আসে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে উনাকে বলা হচ্ছিল যে উনি সেখানের স্থায়ী বাসিন্দা নন, একটা যেটা উনার বিরুদ্ধে একটা অভিযোগ করা হচ্ছিল। কিন্তু দেখুন আজকের ডেটে যদি আপনি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ও কিন্তু বানারস থেকে সাংসদ।
তাই যদি উন্নয়ন করার যদি লক্ষ্য থাকে এবং যদি সততা থাকে এবং যুব সমাজের মধ্যে যদি জনপ্রিয়তা থাকে, সেখানে সমষ্টি এরিয়া কোনো ধরনের ব্যারিয়ার হতে পারে না। সেটা নট অনলি বিজয় মালাকার, এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ক্ষেত্রে দেখেছি এবং সেটা অন্যান্য নেতৃবৃন্দদেরও আমরা দেখতে পেরেছি যে উনাদের সিট থেকে না খেলে অন্য জায়গা থেকে খেলেও নির্বাচনে জয়ী হয়েছে। একদমই সুব্রতী, আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে। আমরা বিভিন্ন কেন্দ্রে নজর রাখছি, বিজেপির কর্মী সমর্থকরা কি বলছে, আম জনতাদের কি বক্তব্য বিজেপির প্রার্থী পেয়ে, ঠিক তাদের কি প্রতিক্রিয়া উঠে আসছে সেদিকে আমরা নজর রাখছি। আমি এই মুহূর্তে হাইলাকান্দি এবং লামডিংয়ের দিকে নজর রাখবো। প্রথমে আমি হাইলাকান্দিতে আবারও নীলোৎপলের কাছে চলে যাব। নীলোৎপল, বিরতির আগে তুমি একটি বিষয় নিয়ে আলোচনা করছিলে এবং এই যে যুবনেতা হিসেবে পেয়ে যুব মহলে, হাইলাকান্দির যুবক মহলে ঠিক কি প্রতিক্রিয়া উঠে আসছে? নিশ্চিতভাবে দেখা যাচ্ছে যে অন্যদের ক্ষেত্রে প্রার্থী যেরকম এক্সাইটেড থাকে যুব প্রজন্ম, এর থেকে বেশি এক্সাইটেড তারা, কারণ মিলন দাস যুব প্রজন্মের নেতা, উনার বয়স 35 বছর। যখন উনি বলা হচ্ছে যে যারা প্রার্থিত্ব পেয়েছেন বিজেপির, এর মধ্যে হয়তো বা ডক্টর মিলন দাস সর্বকনিষ্ঠ হতে পারেন। উনার দীর্ঘ ছাত্র জীবনের রাজনীতিতে উনি ইনভলভ ছিলেন দীর্ঘ সময় এবং এ কথাও যুব প্রজন্মকে দেখা যায় যে উৎসাহ প্রদান করে। আমি আবারও যেতে চাই, ওরা বহুত সময় থেকে এখানে দাঁড়িয়ে আছে। আপনারা কি চান যে মিলন দাস যদি বিজয়ী হন, কি পরিবর্তনটা আপনারা চান হাইলাকান্দির? দেখুন, আমাদের হাইলাকান্দিতে আমাদের ভারতীয় জনতা পার্টির মানে এমএলএ 91 সনে হয়েছিল, দীর্ঘ 35 বছর। তো এই 35 বছরে যে গ্যাপ হয়েছে, এতে আমাদের হাইলাকান্দি অনেক পিছিয়ে গেছে। শিক্ষার দিক থেকে হোক বা ইনফ্রাস্ট্রাকচার যেগুলো ডেভেলপমেন্টের দিকে হোক, বিভিন্ন দিকে আমরা পিছিয়ে আছি। তো আমরা আশা রাখছি যে এবার যেহেতু ভারতীয় জনতা পার্টির আমরা একজন এমএলএ, শিক্ষিত এবং দক্ষ সংগঠক, এরকম একজন প্রার্থী আমরা পেয়েছি, যে এমএলএ আমরা পেতে চলেছি। তো আশা রাখি ওনার মাধ্যমে হাইলাকান্দির সার্বিক উন্নতি হবে, যুব সমাজের উন্নতি হবে, ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি হবে এবং মানে কি বলবো, সমাজ আমাদের হাইলাকান্দির যে বিশেষ করে এই যে হেলথের যে বিষয়গুলো, এগুলো আমরা অনেক দিকে পিছিয়ে আছি। সাধারণ আমাদের কিছু হলেই একটা শিলচরে চট করে যেতে হয়। তো এইসব দিক দিয়েও যাতে উনি নজর দেন এবং আমাদের হাইলাকান্দি যাতে আরো উন্নতি হয়, এটাই আমরা আশা রাখি ওনার কাছ থেকে। এখানে রূপা আরেকটি কথা আছে যে হাইলাকান্দি সমষ্টিতে ডক্টর মিলন দাস কার সঙ্গে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হবে, এ নিয়ে একটি ইন্টারেস্টিং জিনিস আছে। এখন পর্যন্ত যে কংগ্রেস হাইলাকান্দি সমষ্টির জন্য প্রার্থিত্ব ঘোষণা করেনি। দীর্ঘ সময় শোনা গেছিল যে এখানে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের পুত্র রাহুল রায় এখানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাহুল রায় ইতিমধ্যে নমিনেশন সংগ্রহ করেছেন, সে কথা আমাদের কাছে খবর রয়েছে, কিন্তু অফিসিয়ালি এখনো তিনি কংগ্রেস থেকে টিকিট পাননি। অল্প আগে কংগ্রেসের তৃতীয় তালিকা প্রকাশ পেয়েছে। রাহুল রায়ের একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং মিলন দাস সামান্য কৃষকের ছেলে। লড়াইটা ঠিক কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে কি মনে হচ্ছে? হ্যাঁ, নিশ্চিতভাবে এখানে বলতে হবে যে গৌতম রায়কে বোরাকের রাজাই বলা হতো। তো রাজার ছেলে এবং কৃষকের ছেলে এই জন্যই বলছি, কারণ মিলন দাসের যিনি পিতা, ওনার ব্যাকগ্রাউন্ড যদি দেখি আমরা যে উনি কৃষিকার্যে জড়িত ছিলেন, তাহলে একটা রাজার ছেলে, আমরা এটাই বলতে চাইছি নীলোৎপল, সাধারণ পরিবারের ছেলে যার সঙ্গে একেবারে রাজনীতির দূর তক কোনো সম্পর্ক নেই, সে জায়গায় দাঁড়িয়ে মিলন দাসের যে পক্ষে হয়ে যারা কথা বলছেন এই মুহূর্তে, আমাদের এটাই মনে হচ্ছে যে তার একটা বিশাল আধিপত্য রয়েছে এবং তার একটা যে কার্যকলাপের মধ্য দিয়ে সকলের মনে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। পাশাপাশি যদি রাহুল রায় টিকিট পান কংগ্রেসের, সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে? নিশ্চিত রাহুল রায় নিজেও আমরা দেখেছি যে উনি কবি হ্যাঁ কবি না বলছেন। কখনো বলছেন যে আমি কংগ্রেসের হয়ে খেলবো, তো কখনো বলছেন আমি নাও খেলতে পারি। তো কংগ্রেস এখন পর্যন্ত, আজকে নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 23 তারিখ, অর্থাৎ 23 মার্চ, এখন মাত্র হাতে 4 দিন আছে। এখন পর্যন্ত হাইলাকান্দি সমষ্টির প্রার্থী কংগ্রেস ঘোষণা করেনি। তো রাহুল রায় যদি প্রার্থী হন, তো সেটা মিলন দাসের সঙ্গে কেমন ফাইট হবে? বেশ, আমি একটু লামডিংয়ে যাব। ধীরাজ রয়েছে অনেক সময় থেকে দাঁড়িয়ে। আমি কংগ্রেস তো অলরেডি হেরে গেছে, তারা তাদের প্রার্থী পর্যন্ত ডিক্লেয়ার করতে পারছে না মিলন দাসের নাম শুনে। তো কংগ্রেস অলরেডি হেরে গিয়েছে, আর প্রার্থী যে কোনোই হোক না কেন, কম্পিটিশনে কাও থাকবেন না। কংগ্রেস তো অনেক দূরের কথা, আমরা বিশাল বহু ভোটে এটা
জয় নিশ্চিত যুক্ত হবে করবে। এমনটাই আশা করছেন। বেশ বেশ নীলোৎপল, তোমাকে থামাবো। আমি একটু ধীরাজের কাছে যাবো, সময় একেবারেই নেই। ধীরাজ, আমজনতার মন্তব্য জানতে চাইবো। শিবু মিশ্র প্রার্থিত্ব অর্থাৎ টিকিট পাওয়ার পর তাদের কি ধারণা, তাদের মনের অবস্থা কেমন আমি জানতে চাইবো, একটু ছোট্ট করে যদি জানা যায়। ইস্যুর উপর দেখো, আমি এই মুহূর্তে রয়েছে লামডিং এর যে বহু প্রতিষ্ঠিত ক্লক টাওয়ার এবং বিধায়ক শিবু মিশ্রের দ্বিতীয়বারের কার্যকালে যে ক্লক টাওয়ার ওনার শেষ উদ্বোধন ছিল সেখানে রয়েছি। এবং শুধু এই স্থান নয়, প্রতিটি স্থানে দেখা গেছে প্রচুর সংখ্যক মহিলারা ওনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি চালু করে রেখেছে এবং কিছু মহিলাদের সঙ্গে কথা বলবো। আপনার প্রতিক্রিয়া জানবো, কেমন লাগছে ফের বিধায়ক শিবু মিশ্রকে টিকিট দিয়েছে, কতটা আনন্দিত আপনারা? আমরা খুবই আনন্দিত। শিবুদিদা দ্বিতীয়বার ভোটে ইসে করেছে, এবার জিতলে আমাদের আরো জয়লাভ হবে। আমরা চাই লামডিং শান্তি পাওয়া যায়। নিশ্চয়ই। আমি আপনার থেকে জানতে চাইবো আপনার প্রতিক্রিয়াটা কি, ফের দ্বিতীয়বার শিবু মিশ্রকে টিকিট প্রার্থিত্ব দেওয়া হয়েছে দল? দ্বিতীয়বার না, তৃতীয়বার হ্যাটট্রিক করেছে। দ্বিতীয়বার। তো আমি না মানে সবাই আমরা আশায় আছি যে শিবুদা এবার জিতবে, তো জিতবেই, কিন্তু মন্ত্রিত্ব পেলে তো আমাদের লামডিং এর মানে সেই উন্নতি আর মানে কিছু বলার থাকে না এখানে। তো আমরা খুবই আশাবাদী যে শিবুদা টিকিট নিয়ে এসছে, 3বারের হ্যাটট্রিক হয়েছে, আর লামডিং এর উন্নতি আরো বেশি হবে। যেটা সম্ভাবনা কতটুকু রয়েছে? অনেক, 100% কি 1000%। কত ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনার কত ভোটে যেতে পারেন ওনাকে? 50 থেকে 70,000 এর উপরে। নিশ্চয়ই 50 থেকে 70,000 ভোটের ব্যবধানে কিন্তু ওনাকে জয়ী করার লক্ষ্যে মহিলারা এখানে রয়েছে এবং প্রত্যেকে কিন্তু অনেক, তুমি দেখো আমি ফের দেখাবো, এই প্রত্যেকের হাতে ফুল এবং প্রত্যেকের হাতে গামছা নিয়ে ওদের যে প্রিয় বিধায়ক, সেই প্রিয় বিধায়ককে কিন্তু স্বাগত জানানোর জন্য প্রত্যেকে কিন্তু ফুল গামছা নিয়ে প্রস্তুতি রয়েছে এবং লামডিং এর বিভিন্ন প্রান্তে লামডিং সমষ্টির যে বিধায়ক এবং মহিলাদের হাতে কিন্তু আতশবাজি রয়েছে, ওনারা আতশবাজি ফোটাবে এবং বিধায়ককে স্বাগত জানানোর জন্য ওনারা প্রস্তুতি করে রেখেছে এবং প্রতিটি প্রান্তে কিন্তু রূপা লামডিং এর দেখা গেছে যে সমষ্টির যে লামডিং কেন্দ্রের যে বিধায়ক এখন তৃতীয়বারের জন্য উনি প্রার্থিত্ব লাভ করেছেন এবং ওনাকে স্বাগত জানানোর জন্য প্রতিটি প্রান্তে কিন্তু এইভাবে প্রস্তুতি করে রেখেছে মহিলারা। একদম দেখলাম ছবি আমরা। এই মুহূর্তে লামডিং এ এক উৎসব মুখর পরিবেশ, আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে শিবু মিশ্র সেখানে উপস্থিত হবেন। তাকে স্বাগত জানানোর জন্য সমস্ত রকমের প্রস্তুতি সেরে নিয়েছেন লামডিং এর আম জনতা থেকে শুরু করে বিজেপি দলের কর্মী সমর্থকরা। আমাদের হাতে আর সময় নেই, আমরা আজকে আলোচনা করলাম কয়েকটি কেন্দ্রের নিয়ে, হোজাই, লামডিং, হাইলাকান্দি এবং রামকৃষ্ণনগর। সেই কেন্দ্রগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করেছি, কারণ এই কেন্দ্রগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং এই কেন্দ্রগুলো নিয়ে যথেষ্ট জল্পনা কল্পনা চলছিল প্রার্থিত্ব প্রত্যাশীদের নিয়ে, প্রার্থিত্ব পাওয়া নিয়ে। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে ধীরাজ ছিলেন লামডিং থেকে, হাইলাকান্দি থেকে ছিলেন নীলোৎপল দেব এবং রামকৃষ্ণনগর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনোজ মোহান্তি এবং হোজাই থেকে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী এবং পাশাপাশি স্টুডিওতে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বদীপ ভট্টাচার্য এবং আইনজীবী শুভ্রজ্যোতি সরকার। প্রত্যেকে আজকে আমাদের আলোচনায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের আমাদের এই বিশেষ অনুষ্ঠান লক্ষ্য দিশপুর আমি এখানেই শেষ করছি, তবে অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়। ধন্যবাদ।